আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প। বাড়ছে নয়া বিতর্ক। আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড়। আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও। অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনা সহ 5 দফা দাবি রাহুল গান্ধীর। ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। বেসরকারিভাবে হজ পালনে 3 প্যাকেজ ঘোষণা। জাতিসংঘ মহাসচিব পদে ফিফা সভাপতিকে চান ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জর্ডানের আজরাকের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি ও বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে আরো বলা হয়, সেনাবাহিনী সকালে জর্ডানের আজরাক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর আবাসন ও কল্যাণ ভবন এবং সরঞ্জাম গুদামে ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম গুদাম ও বিমান রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গারেও ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিতে থাকা গোলাবারুদের ডিপো ও স্থলবাহিনীর রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে তারা। ইরানে সামরিক অভিযান চালাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতি বহাল রাখলেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ও ইংল্যান্ডের RAF ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এসব অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালীতে হুমকি মোকাবেলার লক্ষ্যে পরিচালিত হবে। প্রতিবেদনে বলা হয়, গত 17 জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর ব্রিটেনের অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহ্যাম। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্রিটেনের বামপন্থী দলগুলো ও বিরোধী রাজনৈতিক মহল এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এর ফলে যুক্তরাজ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বার্নহাম হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ রাখার বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই চুক্তি কার্যকর হলে আগামী 30 বছর ধরে সৌদি আরবকে পরমাণু শক্তি সম্পর্কিত প্রযুক্তি, সরঞ্জাম এবং কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ওয়াশিংটন পাবে কয়েক হাজার কোটি ডলারের আর্থিক সুবিধা। রয়টার্সের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তির খসড়া মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদন পেলেই এটি কার্যকর হবে। এর ফলে সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের পথও উন্মুক্ত হবে। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে চুক্তির কিছু শর্ত নিয়ে। এতে যুক্তরাষ্ট্রের প্রচলিত গোল্ড স্ট্যান্ডার্ড নীতি রাখা হয়নি। অর্থাৎ সৌদি আরব চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর এডিশনাল প্রোটোকল বা অতিরিক্ত পরিদর্শন ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়নি। পরিবর্তে নিরাপত্তা ও তদারকির বিষয়গুলো যুক্তরাষ্ট্র বা সৌদি আরব দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কঠোর আন্তর্জাতিক নজরদারি ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে। কারণ পারমাণবিক বোমা তৈরির অন্যতম প্রধান ধাপই হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণ। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই ইঙ্গিত দিয়েছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে পারে। ফলে ট্রাম্পের এই চুক্তি শুধু দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতাই নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পারমাণবিক ভারসাম্য নিয়েও নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরো জোরালো হয়েছে। বুধবার সকাল থেকে বিক্ষোভস্থলে সমাগম বাড়তে থাকে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের কাছে 5 দফা দাবি উত্থাপন করেছেন। একই সঙ্গে নিউ ইয়র্ক, সান হোসে, লন্ডন ও ডাবলিনেও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে দিল্লিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আটকের মতো নাটকীয় ঘটনার পর কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বুধবারও পার্লামেন্টে এই ইস্যুতে সরব থাকার ঘোষণা দিয়েছেন তিনি। রাহুল গান্ধী অভিযোগ করেন সরকার শিক্ষার্থীদের ব্যবহার করছে। একই সঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের আরো কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আটকের পর রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মঞ্জির মার্গ থানায় নেওয়া হয়। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। পরে রাত প্রায় 9টার দিকে দুই ভাই বোনকে মুক্তি দেওয়া হয়। আটক অবস্থায় রাহুল গান্ধী একটি ভিডিও বার্তায় প্রকাশ করে সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: 1. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। 2. সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। 3. সোমবারের দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা। 4. বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা। এবং 5. যত দ্রুত সম্ভব শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা সংস্কার। ইউক্রেনের সেনাপ্রধান ওলেস্কান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জনগণের টানা কয়েকদিনের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুদ্ধে অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরোভকে দায়িত্ব থেকে সরানোর কয়েকদিনের মধ্যেই সেনাপ্রধান ওলেস্কান্দর সিরস্কিকে বরখাস্তের এই সিদ্ধান্ত এলো। ওই পদক্ষেপের পর দেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হাজারো মানুষ। প্রথমে গুঞ্জন ছিল ফেদরোভকে সরানোর পেছনে তার সঙ্গে সিরস্কির বিরোধের সম্পর্ক রয়েছে। পরে সেই ধারণাই সত্য বলে নিশ্চিত হয়। 35 বছর বয়সী ফেদরোভকে প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীতে পরিবর্তন এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদারের জন্য ব্যাপক প্রশংসা করা হয়। অন্যদিকে 60 বছর বয়সী সিরস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সেনা কর্মকর্তা হিসেবে দেখেন, কারণ সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনতে আগ্রহী ছিলেন তিনি। এদিকে সেনাপ্রধান হিসেবে ওলেস্কান্দর সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন 43 বছর বয়সী জনপ্রিয় ও যুদ্ধে অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি। 2027 সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বুধবার বেলা 11:30টার দিকে ঘোষণা দেওয়া হয়। এই প্যাকেজে সর্বনিম্ন খরচে হজ পালনে সকল মৌলিক সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের খরচ সর্বোচ্চ 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজ 5,95,000 টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ 5,13,445 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সরকারি মাধ্যমে হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে 2026 সালের চেয়ে বিমান ভাড়া 24,830 টাকা কমেছে। হজ প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 সাশ্রয়ী এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে কথা জানিয়েছে। 56 বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের সূত্রে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদানের পর তাদের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিফা প্রধান বিশ্বজুড়ে সমাদৃত একজন ব্যক্তি এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা তার রয়েছে। বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান মেয়াদ।
তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কিনা কিংবা ট্রাম্প এই বিষয়ে তার সঙ্গে কতটা আলোচনা করেছেন তা স্পষ্ট নয়। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।